ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তথ্যভিত্তিক অনুষ্ঠান বাংলাদেশ ফোকাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দেশের অতি সুপরিচিত জনপ্রিয় সুরেশ খাঁটি সরিষার তেলের কারখানা। নরসিংদী শহরেই সুরেশ খাঁটি সরিষার অয়েল মিলটি অবস্থিত। 1985 সালে এদেশের মানুষকে স্বাস্থ্যসম্মত ভেজালমুক্ত তেল ব্যবহারের কথা চিন্তা করে সুরেশ অয়েল মিল প্রতিষ্ঠা করেন এই শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবারের সদস্য জনাব সুধীর চন্দ্র সাহা। 1985 সনে পড়াশোনা শেষ করে তখন আমাদের বাবার একটা গ্রোসারি বিজনেস ছিল। উনি আমাকে চাকরির ব্যাপারে ডিসকাস করে বলে যে ব্যবসা শুরু করার জন্য। তো আমি ওই গ্রোসারিতে বসতে চাইলাম না, তারপর একটা অয়েল মিলে খুব ছোট্ট আঙ্গিকে করলাম। তো ওখান থেকে এটা করতে করতে আস্তে ধীরে এই পর্যায়ে আসছে আর কি। তো একটা সময় আমার সরিষার তেলের খুব বদনাম ছিল, অ্যাডাল্টারেশন ছিল, এই ছিল সেই ছিল, এগুলো ছিল। তো আমরা প্রথম এটাকে প্যাকেজিংয়ে আনছি। মানুষের উপর আস্থা, মানুষের সরিষার তেলের উপর আস্থাই নেই, ছিল না। এখন আস্তে আস্তে আমরা এটাকে আস্থার মধ্যে আনছি। প্যাকেজিং করার কারণে মানুষ সরাসরি আমাদের পণ্যটা যখন অ্যাডাল্টারেশনের সুযোগটা কমে যাচ্ছে, তো এখন আমরা এটা একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে মার্কেটিং করতেছি। এবং দেখা গেল যে অনেক বড় বড় কোম্পানিও এখন ওখানে আসতেছে। আমাদের প্রথম তো আমরা ছোট্ট করে একটা শুরু করছি 7 জোড়া দিয়ে। এখন আমরা এটা এক জায়গাতে চাই না, কারণ জায়গা যেহেতু কম, বিভিন্ন জায়গায় ভাড়া নিই, মিল 1-2টা ভাড়া নিই, এবং আমরা নিজেরা জায়গা ভাড়া নিই, নিজেরা কনস্ট্রাকশন করি। 4 জায়গাতে ফ্যাক্টরি করছি, ছোটো ইয়েতে আর কি, 7 জোড়া করে। মোট এখন আমাদের 51 জোড়া গানি আমরা পরিচালনা করতেছি। সেলস সহকারে স্টাফ, শ্রমিক মিলে প্রায় 500 মতো। তিনি প্রথম প্যাকেট এবং বোতলজাতের মাধ্যমে সুরেশ খাঁটি সরিষার তেল নামে বাজারজাত করেন। বর্তমানে সারা দেশের গৃহিণীদের কাছে এই তেল বেশ জনপ্রিয়। দেশের বিভিন্ন স্থান থেকে দেশি সরিষা সংগ্রহ করে নিজ মিলে সুরেশ তেল তৈরি করেন। ফিল্টারের মাধ্যমে যত্ন সহকারে পরীক্ষা করে বাজারজাত করেন। সুধীরচন্দ্র সাহা বলেন, কৃষকদের সরকার সার, বীজ এবং বেশি করে কৃষি ঋণ দিলে তারা সরিষা উৎপাদনে আরো উৎসাহিত হবে। সরিষার তেল তো এটা আপনার মোটামুটি যা বোঝা যায় কি, এটা এখনো আপনার ওই যে রেকটিফাইড ব্যাপার না এখানটায়। কারণ এটাকে বলা হয় গ্রেড ভার্জিন। গ্রেড ভার্জিন মানে হলো আপনার একই রকম থাকবে, কিন্তু এটাকে একটু ওই ফিল্টার করা আর কি। তো আমরা ডাবল ফিল্টার করি, আমরা দেশি সরিষা ব্যবহার করি। দেশি সরিষা ব্যবহার করি এই কারণে বিদেশি সরিষা যেটা, ওটাতে একটু ফ্লেভার কমে যায়। আর আমরা দেশি সরিষা ব্যবহার করি কারণ ওটা ফ্লেভার আসে। সরিষাটা তো মেইনলি ব্যবহার করে মানুষের ফ্লেভারের জন্য, যেমন মুড়ি খায়, আলু ভর্তা খায়। ওই ফ্লেভার যদি না হয় তো সে সোয়াবিনই ব্যবহার করতে পারতো। আসলে কি মানে এখানে তো লোক বাতাসে আর্দ্রতার প্রশ্ন, মানে ময়েশ্চারের প্রশ্ন আর কি। তো সরিষার তেল মেনলি কিন্তু সেল হয় শীতের দিনের মধ্যে বেশি। যেহেতু আগে সরিষার তেল আপনার কুকিং অয়েল হিসেবে ব্যবহার করতো, কিন্তু বাজারের মধ্যে কম দামি তেল, পাম অয়েল, সোয়াবিন তেল মার্কেটিং করাতে দামগুলো কম, অনেক কম এই সরিষার তেল থেকে। যার জন্য এখন কুকিং অয়েল হিসেবে মানুষ এটা ব্যবহার করে না, দামের কারণে একটা কথা। আর লোক ডাক্তার বা পুষ্টিবিজ্ঞানীরা মনে করেন যে নাকি বলেন যে না, সরিষার তেল থেকে সোয়াবিন তেল পুষ্টির দিক দেওয়া এবং এর দিকে দামের দিক দিয়ে এবং পুষ্টির দুটো দিক দিয়েই পাবে, এটা হলো ওনাদের প্রচারণা। কিন্তু ইন্ডিয়াতে দেখা যাবে উল্টা, ওখানে আবার সরিষার তেলটা কুকিং অয়েল হিসেবে ব্যবহার করে এখন। তো আপনার কিন্তু আমাদের শরীরের মধ্যে যেটা দেয়, যেটা আপনার যেমন এখন অলিভ অয়েল দেয়, কিন্তু একটু কস্টলি, দরিদ্র মানুষের জন্য, মধ্যবিত্ত পরিবারের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো সরিষার তেলটা একটু দিলেও আপনার ময়েশ্চার, শরীরে শীতের দিনও যে নাকি ময়েশ্চারের পরিমাণ কমে যায়, মানে বাতাসের মধ্যে, তখন আপনার ওইটা দিলে, এটা দিয়ে যদি গোসল টোসল করে টরে, তখন দেখা যায় যে সে এই আর্দ্রতার থেকে রক্ষা পেল। আমাদের থেকে বিজ্ঞাপনের মধ্যে সরিষার তেল শীতের মধ্যে গায়ে মাখার জন্য আমরা কিন্তু একটা মানে উপস্থাপন করছি ওইভাবে। আমরা আপনার ওই সরিষা যেটা নাকি প্রক্রিয়া করি আমাদের এই নরসিংদী এলাকাতে, মানে নরসিংদী জেলার মধ্যে আর কি, প্রায় আপনার মানে 3 মাসের মতো চালানো যায়।
জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তখন হলো আমাদের এটা হলো আপনার হারভেস্টিং টাইম। ওই টাইমে ওই 3 মাস চলে, তার পরবর্তীতে এই অঞ্চল শস্য পাওয়াটা যায় না। তখন আমার টাঙ্গাইল, মির্জাপুর বা এইসব অঞ্চল থেকে দেখা গেল যে আপনার ওই যে বানোয়ারিনগর, পাবনা এইসব অঞ্চল থেকে প্রকিউর করতে হয়। তো আমরা একটা চেষ্টা করতেছি যে এই অঞ্চলে সরিষার প্রোডাকশনের জন্য মানুষ বেশি চায়, সেই জন্য আমরা কিছু কিছু প্রোগ্রাম সেট করছি। এর আগে আমরা নিজেরা সরিষা উৎপাদনের সহিত গেছিলাম, ওই যে সরিষা প্ল্যান্ট তৈরি করার জন্য ওখানটা তৈরি করে গেলাম। এখানে দেখা গেলো যে মানে মানে আমরা তো ভালো করতে পারি না, যেহেতু আমরা তো ব্যবসা করবো না, ওটা দেখবো। কিন্তু ওখানে তারপর আমি দমি নাই। এখন আমরা নতুন একটা প্রোগ্রামে গেছি, কৃষকদেরকে সুবিধা দিয়ে দিছি। ওদেরকে আমরা বিনা সুদে প্রতি কানিতে 2000 টাকা করে দিয়ে কিছু কিছু লোক এরকম এই বছর এক্সপেরিমেন্টালি দেখতেছি, দেখা যাচ্ছে ফলাফল ভালো। তা আমার মনে হয় ভবিষ্যতে আমাদের যদি এরকম একটা আমরা প্ল্যান নিতেছি যে অত্র অঞ্চলে, বিশেষ করে আমাদের নরসিংদী এলাকা, আমি আমার দেশের এলাকার কথাই বলবো, অন্য জায়গা তো আমরা এই ধরনের প্রোগ্রামে যাবো আমাদের আস্তে আস্তে ক্ষমতা বাড়লে। এরকম কৃষকদেরকে যদি বিনা সুদে 2-3 মাসের জন্য কিছু কিছু টাকা ফাইন্যান্স করা যায়, তখন তারা উৎসাহিত হবে। যে জমিগুলি পতিত আছে ওখানে হবে, তাহলে দেখা গেল যে একটা পর্যায়ে গিয়ে আমাদের তেলের চাহিদাও মিটে যাবে, এবং তেলের যে শর্টেজটা, যেটা নাকি আপনি সোয়াবিন তেলে কাভারেজ করে, তো এটা যদি অস্বাভাবিক দামের থেকে একটু হলেও রোধ হবে। আমাদের তো প্রায় 15 কোটি লোক, 1 লক্ষ টন থেকে 1.5 লক্ষ টন আপনার তৈলের দরকার পড়ে, কিন্তু বাংলাদেশে টোটালি এখন 2 লক্ষ টন সরিষা উৎপাদন হয়। তো 2 লক্ষ টন সরিষা তেল কিন্তু আসতেছে আপনার মাত্র 60,000 টন। তার মানে আপনি আরো এর ডাবল মানে আপনার মানে করা সম্ভব, মার্কেটিং করা সম্ভব। এর জন্য কিন্তু আপনার দেশি সরিষা বেশি উৎপাদন করার ব্যবস্থা করতে হবে। বর্তমানে এই মিলে শত শত কর্মচারী কাজ করছে। সরকার যদি তাদের ইনকাম ট্যাক্স, ভ্যাটের জন্য অযথা হয়রানি না করে উৎসাহিত করে, তবে আরো কারখানা গড়ে উঠবে, হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে বলে সুধীর চন্দ্র সাহা জানান। সরকার চেষ্টা করছে, আসলেই সত্যি চেষ্টা করছে সরকার, মানে ব্যবসা বাণিজ্য ভালো হোক, রাষ্ট্রের মঙ্গল হোক, সব সরকারই চেষ্টা করে। হয়তো হয়তো তাদের অনেক সময় বিভিন্ন কারণে সেই সুবিধাগুলি মানে সেই চেষ্টাগুলি অনেক সময় দেখা যায় বিরত হয় বা সমস্যা দেখা যায়। চেষ্টা যে কেউ করে না সেটা না, করে অনেকেই, সবাই করে, প্রায় সরকারই করে। ইনকাম ট্যাক্সের নিয়ে আমার একটা আপত্তি আছে। আমার ব্যক্তিগত জীবনে খুব হয়রানিমূলক অবস্থার মধ্যে আমরা পড়ছি। ইনকাম ট্যাক্সের কিছু দুর্নীতিবাজ অফিসার মানে এমন ধরনের অপরাধমূলক কাজ করছে আমাদের উপরে, এই ধরনের টর্চারিং করছে যে আমাদের মনোযোগটা কোথায় দেশীয় উৎপাদন বাড়াবো, কর্মসংস্থান করবো, সেটা না করে শুধু শুধু অহেতুক আমাদেরকে ইনকাম ট্যাক্সের পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে। তারা খুবই অপরাধমূলক কাজ করছে। আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে কথাগুলো উপস্থাপন করছি। এখন বর্তমানে কম্পিউটারের যুগ এসে পড়ছে, বা এরকম কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে মানুষ হয়রানি না করে। আপনি আমার যদি ফাইল টাইল করে দেখেন, মানে একেবারে ভয়ানক রকম আমাদেরকে হয়রানি করছে। এটা আমরা খুব মানে মানসিকভাবে এবং ভেঙেও পড়ছি বলতে গেলে এই ধরনের কথা। আমরা বলবো যে সব ব্যাপারে প্রধানমন্ত্রী তো মনে করেন উনি তো মানে মানুষ, মানে বলতে গেলে সব জায়গাতে একা সামাল দিতে হয়, আছে অন্য অন্য লোক আছে, কিন্তু দেখা গেল সব কাজে ওনাকে এটা কেন করতে হবে। এই ব্যাপারগুলি তো অন্যান্য ব্যাপার আছে, যেরকম আপনার এনবিআর আছে বা অন্য, তারা এটা করতে পারে। এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে প্রধানমন্ত্রীকে। তাহলে আমরা অত লোক দিয়ে লাভ, আমাদের তো ট্যাক্সের টাকাই তো রাষ্ট্র চলে বা দেশ চলে, তো ওদেরকে তো আমরা বেতন দিই, তারাই তো আমাদের মঙ্গলের জন্য কাজগুলি করা উচিত। সবটার মধ্যে প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীকে টেনে আনবে, এটা কেমন কথা হলো, তাই না? কথা আমার কাছে এখন অনুভূতিটা খুব ভালো লাগে। আমি একটা ভালো অবস্থানে আসছি। আমার কিন্তু আপনার অন্য কোনো কিছু খুব একটা দৃষ্টি নাই। আমি ব্যবসাটা ভালো করব, অনেক লোকের কর্মসংস্থান করব। আমার মানে আমি তো চাই অনেক কিছু, আমি তো চাই 1 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারা। আমার খুব কষ্ট লাগে যখন নাকি আমি গ্রামে যাই বা মানুষের কষ্ট দেখি, দুঃখ দেখি, মানুষ চলতে পারছে না, আমাদেরকে দেখা যায় যে আমাদের উন্নতি হচ্ছে, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। আমার দেখা যায় একটা রাস্তাঘাট ভালো হচ্ছে, কিছু কিছু হচ্ছে, কিন্তু দেখা গেল গ্রাম অঞ্চলে বা ইয়েতে গেলে দারিদ্র মানুষের সংখ্যা অভাব নাই, ওদের ভালো কাপড় নাই, মানে ভালো খাবার নেই, ভালো বাসস্থান নেই, খুব খারাপ অবস্থাই বলা চলে। হ্যাঁ, দারিদ্র সীমার নিচে এখনো অনেক লোক বাস করছে। দারিদ্রটাকে আমরা দারিদ্র কর্মসূচি, কিন্তু এখানে আমরা উঠে আসছে না, মানুষ কম উঠে আসছে, কম। আমরা তো নাকি টিভিতে দেখি, ন্যাশনাল জিওগ্রাফি দেখি, অন্য প্রোগ্রাম দেখি, ইন্ডিয়া আর ইউরোপে আমেরিকার মানে অনুষ্ঠানগুলো দেখি বা ইটি দেখি, দেখা গেলো যে ওখানে সবাই ভালো কাপড় পরছে, ভালো শার্ট পরছে, রাস্তাঘাটের ব্যবস্থা। কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমরা তো মনে করেন খুব কষ্ট লাগে যে ওদেরকে। আমি আমার মতো করে চেষ্টা করছি। আমি তো মনে করেন স্পেয়ার, যদি ওইটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, স্পেয়ার লোকে আমরা মনে করি 20-40 জন রাখছি, যদিও ইন্ডাস্ট্রির জন্য সত্যিই ভালো না, ক্ষতিকর এটা।
তারপরেও আমরা রাখছি, এই লোকজন আসে জিনিস। কিন্তু মানে এখন কর্মসংস্থানের ব্যাপারগুলোকে আগে সামনে আনতে হবে। যতগুলি আপনার কর্মসংস্থান বা এবং শিল্প বাণিজ্য বৃদ্ধি করার জন্য যেই জিনিসগুলি নাকি ক্ষতিকর বা সমস্যা সৃষ্টি করে সেগুলিকে আপনাকে আগে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী অগ্রসর হতে হবে। যেমন প্রথমত বিদ্যুৎটা আমাদের খুব দরকার, না হলে তো মনে করেন বিদ্যুতের কিন্তু লোকেরা কিন্তু অনেক এখানে বিদ্যুৎ তৈরি করার জন্য লোকেরা প্রচুর লোক আছে ইনভেস্টেড। বাংলাদেশে 40,000 কোটি টাকা বছরে আপনি ইনভেস্টমেন্ট আছে, টাকা আসে কোথেকে, বাইরে থেকে, ফরেন রেমিটেন্স, যারা নাকি বিদেশি টাকা পাঠায়। ওখানে ব্যাংক মাত্র ওদেরকে কত 8% 7% ইন্টারেস্ট দেয়। কিন্তু আপনি যদি বিদ্যুৎ সেক্টরে ইনভেস্ট করেন নিচে আপনি 20-25% প্রফিট করতে পারবেন বা 15% করতে পারবেন, তাহলে আপনি কিন্তু বিরাট টাকা কিন্তু মুনাফা করতে পারবেন। সহজীকরণ করতে হবে এই জিনিস। বিদ্যুৎ সেক্টর করার জন্য আমাদের নরসিংদীর কথা ধরেন, এখানে একটা কি সামিট গ্রুপ নাকি তারা একটা পাওয়ার স্টেশন করছে 22 মেগাওয়াট। এটা করার পরে নরসিংদী কিন্তু বিদ্যুতের চেহারা বদলে গেছে। এখন কিন্তু এখানে কিন্তু আমাদের বিদ্যুতের লোডশেডিং না। আমরা তো মনে করি 3-4 ঘন্টা 5 ঘন্টা, আমার মনিটর আছে, আমরা তো ফ্যাক্টরি চালাই মনিটর করি, 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। আর এটা করা চালু করার পরে কিন্তু আমাদের সম্পূর্ণ উল্টে গেছে। তো এরকম সব জায়গাতে যদি করে তাহলে যে বিদ্যুৎটা যদি ভালোভাবে হয়, বিদ্যুৎ একটা বিরাট শক্তি, মানে যেমন হার্টের মতো। হার্ট যেমন রক্ত পাম্প করে দেহাকে সচল রাখে, এই বিদ্যুৎ তো এরকম অর্থনীতিকে সচল রাখে। বিদ্যুৎ যদি ভালো হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার গ্যাসের প্রয়োজন কম পড়বে বা অনেক 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 অনেক। দর্শক, এবারে দেখছেন ঢাকা শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যাভিলিয়ন বেস্টওয়ে বাজার। বেস্টওয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান একজন সৃজনশীল চিন্তার মানুষ। তাই দেশে বিদ্যুতের ব্যাপক ঘাটতির কথা চিন্তা করে এর বিকল্প সৌর বিদ্যুতের ব্যবহারকে আরও জনপ্রিয় করার জন্য প্যাভিলিয়ন দিয়েছেন। যে কোনো মেলা আসলে মানে ব্যবসা বা বাণিজ্যের জন্যে খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা মেলাতে প্রথমত ইনফরমেশন ফ্লো হয়, সেকেন্ড আপনার কি হয়, মানে অনেক প্রোডাক্ট এবং কোম্পানি সম্পর্কে লোকজন জানতে পারে। এরপরে আপনার এই ইনফরমেশনগুলো ডিসিমিনেশন হয়। অর্থনৈতিক সঞ্চালনের জন্যে একটা ইনফরমেশন রিগার্ডিং প্রোডাক্ট অ্যান্ড কোম্পানি অলসো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হলো এবারকার মেলা আমার মনে হয় অবশ্যই মানে একটা পজিটিভ ভূমিকা রাখবে, কারণ এবারকার মেলা স্বয়ং প্রাইম মিনিস্টার এসে এই বাণিজ্য মেলা ওপেন করেছে এবং মোর দেন 500 মেম্বার্স এবং প্রায় 13টা দেশের প্রতিনিধিরা এ মেলায় অংশগ্রহণ করেছে। সো দ্যাট আমার মনে হয় যে এইবারের মেলা আমাদের জাতীয় জীবনে এবং অর্থনৈতিক জীবনে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। এখানে রয়েছে সোলারের হারিকেন, টর্চ লাইট, বাল্ব, পাখা, ব্যাটারি, ডিজিটাল দরজার লক সহ অনেক প্রকার আইটেম। প্রতিদিন প্রচুর দর্শক বেস্টওয়ে বাজারে যাচ্ছে, সৌর বিদ্যুতের প্রতি প্রচুর আগ্রহ দেখাচ্ছে। একে আরও জনপ্রিয় করতে এবং সাধারণ মানুষের ব্যবহারে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এর স্বত্বাধিকারী বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, আপনারা নিশ্চয়ই জানেন যে জলবায়ু পরিবর্তন একটা কারণ, এবং পরিবর্তনের কারণে আমাদের দেশে মানে ওয়ান অফ দি ভিকটিমস অফ সাম ডেভেলপ কান্ট্রি মানে ইন দ্য ওয়ার্ল্ড। এখানটায় আমরা অ্যাকচুয়ালি সবুজ মানে পৃথিবী গড়ার লক্ষ্যে বা সবুজ পৃথিবীর পক্ষে একটা স্লোগান আমরা ডেভেলপ করতে চাচ্ছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই টোটাল আমার এই প্যাভিলিয়ন এইবার সৌরশক্তি চালিত এবং এখানে একটা গ্রিন ওয়ার্ল্ড প্রেজেন্টেশন করা হয়েছে। এই গ্রিন ওয়ার্ল্ড প্রেজেন্টেশনের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে সেটা হলো যে জনগণকে জানানো যে সৌরশক্তি দ্বারা আসলে একটা বাড়ি টোটাল যে রিকোয়ারমেন্টসগুলো আছে, অর্থাৎ মানে লাইট থেকে শুরু করে ফ্যান, তারপরে আপনার পানি তোলার কাজগুলো করা, এগুলো সব কিছুই কিন্তু আপনার সোলার দিয়ে করা সম্ভব। এছাড়াও আমরা ব্যাটারি চালিত গাড়ি এবার প্রোভাইড করেছি, সেটা হলো যে ফুয়েল মানে পুড়িয়ে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদেরকে আমাদের যেই আমদানির একটা মেজর
মানে পোর্শন কিন্তু আমরা ব্যয় করি আপনার ফুয়েল আমদানির ক্ষেত্রে, এবং সাবসিডাইজেশনটাও গভর্নমেন্ট এখানে করছে, এবং এটা অনেকটা সচেতনতা বৃদ্ধি। এবং বেস্টওয়ে গ্রুপ অলরেডি আপনার সোলার দিয়ে কাজকর্ম শুরু করেছে। মেলা উপলক্ষে আমার একটা আবেদন যে আপনারা আমাদের প্যাভিলিয়ন নম্বর 4-এ আসেন, দেখুন কিভাবে একটা সৌরশক্তি চালিত মানে একটা বাড়ি চলতে পারে, কিভাবে ইলেকট্রিসিটি জেনারেশন হয়, এটার কস্টটা কি, এবং এই সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আমরা একসাথে কাজ করতে পারব। সো দ্যাট আমি আপনাদের মাধ্যমে সকল দর্শক এবং শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইবারের বাণিজ্য মেলার প্যাভিলিয়ন নম্বর 4 bestwaybazaar.com ভিজিট করার জন্য। দর্শক, এখন দেখছেন দেশের জনপ্রিয় এশিয়ান টেক্সটাইল মিলের প্যাভিলিয়ন। প্রতিবারের ন্যায় এবারও তারা নতুন নতুন প্যান্ট, শার্ট, স্যুট টাইয়ের আন্তর্জাতিক কাপড় নিয়ে মেলায় হাজির হয়েছেন। সম্পূর্ণ শতভাগ রপ্তানিমুখী এশিয়ান টেক্সটাইলের কাপড় বাণিজ্য মেলা ছাড়া দেশের মানুষ আর কিনতে পারে না। তাই দেশের মানুষ যাতে এশিয়ান টেক্সটাইলের কাপড় সহজে কিনতে পারে, তাই দেশের প্রতি জেলায় একটি করে শোরুম করা হবে বলে জানান শীর্ষস্থানীয় ব্যবসায়ী এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ। এবারের মেলার লক্ষ্য উদ্দেশ্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এবারের মেলা উদ্দেশ্য হইল, আমরা প্রতিবারই মেলা আসি, এই নিয়ে 15 বছর যাবৎ মেলা করি। এই মেলার উদ্দেশ্যই একটা, আমরা যেহেতু এক্সপোর্ট করি, প্রতি বছরে যে প্রোডাকশন আছে ওইটাকে জনগণকে দেখাবার জন্য বিশ্ববাজারে আমাদের কাপড়ের মান ইনশাআল্লাহ কি চাহিদা আছে, কি আমরা প্রোডাক্ট করি, সেগুলো আমরা একমাত্র মুখামুখি জনগণকে দেখাবার জন্য একমাত্র মেলা করি। শুধু এইখানে মেলা না, সারা পৃথিবীতে যত টেক্সটাইল ফেয়ার হয় সব জায়গায় আমাদের কোম্পানি যায় এবং সেখানে আমরা মেলা করি। তাতে মেলাতে অনেকটাই আমাদের ফলাফল আসে, যে অর্ডারপত্র, যেমন বিদেশে গেলে অর্ডার পাই, এখানেও মোটামুটি ভালো অর্ডার পাই। প্রতি বছরে যে মেলাতে 15 থেকে 16 লাখ ডলারের মতো আমরা অর্ডার পাই এই মেলাতে, এবং ইনশাল্লাহ এবারও ভালো আমি দেখতেছি অর্ডারপত্র আসবে এবং অর্ডারপত্রটা পাবো। আর আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি জনগণকে জানাবার জন্য, দেখানোর জন্য, এবং এই প্রোডাক্টটা আমরা সারা বছর যেগুলো আমাদের হয় ওইটার আমরা বাজারজাত করি মেলাতে। এছাড়া আমাদের কোনো শোরুম আমরা করি নাই। আমরা ভবিষ্যৎ চিন্তা করতেছি আমাদের 15 কোটি মানুষের জন্য আমরা বিভিন্ন জায়গায় শাখা করব, এবং আমরা আশা করি যে 2010-এর ভিতরে আমি এই সারা বাংলার মানুষকে ঘরে ঘরে এশিয়ানের কাপড় পৌঁছানোর জন্য আমি প্রস্তুত হইতেছি। সামনে যেন এই মেলাতে অনেকেই বলে যে আমরা কোনো জায়গায় আপনাদের কাপড় পাই না, আমরা আপনাদের ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট আমরা শোরুম চাই, আমাদের এই আশাটা আপনারা পূরণ করেন। তা আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সিদ্ধান্ত নিছি, সারা বাংলাদেশে আমার সোলেজ ইউজ করবো, তারপর আমি এগুলা আমার প্রোডাক্ট আমি দিব জনগণের মাধ্যমে। দর্শক, দেখছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার হোম টেক্সটাইলের শোরুম। প্রতিবারের ন্যায় এবারও হোম টেক্সটাইল নতুন নতুন ডিজাইনের বেডশিট, বালিশের কভার, জানালা দরজার পর্দা, সোফার কভার সহ নানা প্রকার আইটেম নিয়ে হাজির হয়েছে। এদেশের মানুষের এবং গৃহিণীদের পছন্দ হোম টেক্সটাইলের পণ্য। প্রচুর নারী পুরুষ তা ক্রয় করছে বলে জানান পরিচালক মোহাম্মদ লাল মিয়া। হোম টেক্সটাইলের মানে প্রচুর ডিজাইন আসছে, আর আমাদের অনেক কম দামে দিচ্ছি, আর অনেক ভালো ভালো ডিজাইন আসছে। আর এবার আমরা এমনি রেটও কমাই দিচ্ছি, আর সারা বহুত পাচ্ছি আমরা। আবার মানে বর্তমানে কয়েকদিন একটু ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য মানুষ আসতে পারে। আজ শুক্রবারের থেকে আমাদের ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অঢেল সম্পদ থাকলেই ঐশ্বর্যশালী হওয়া যায় না, বরং মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। সহিহ বুখারী ও মুসলিম। অবশ্যই তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যেতে কোনো কিছু নিষেধ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ শেষ করতেন তখন তিনি 3 বার ইস্তিগফার করতেন। সালাত আদায়ের জন্য মসজিদে বসে আছে, যে পর্যন্ত বসে আছে ফেরেশতা, আল্লাহর ফেরেশতাগণ তার উপরে সালাত বর্ষণ করতে থাকে। সালাত আল্লাহর নৈকট্য লাভের পথ, জান্নাতের চাবি। সালাত মানুষকে সকল অশালীন নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। স্রষ্টা প্রদত্ত শ্রেষ্ঠ ইবাদত সালাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যচিত্র নিয়ে পূর্ণাঙ্গ সালাত শিক্ষামূলক ধারাবাহিক অনুষ্ঠান সালাত স্রষ্টার সান্নিধ্য দেখতে চোখ রাখুন প্রতি বুধবার বিকাল 4:30 শুধুমাত্র ইসলামিক টিভিতে। পবিত্র কোরআন মাজিদ অর্থসহ বুঝে পড়ি। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। কিভাবে এই পৃথিবী এলো, এই পৃথিবী কোত্থেকে এলো, আপনি দিনে না ফেরা পর্যন্ত আল্লাহ আপনার বিপদ কাটাবেন না। ব্যাংকের কথা ভুলে যান, আপনার টাকা আখিরাতের জন্য রাখুন। তাদের বিশ্বাস কেমন হতে পারে যারা বলে আল্লাহর পুত্র আছে? দিনের সন্ধানে এই পশ্চিমা মানুষটি পড়েছেন বুদ্ধের ধর্ম, হিন্দু ধর্ম, ইসলামে খুঁজে পেয়েছেন দিন, সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আব্দুর রহিম গ্রিনের কাছ থেকে দিনের সন্ধানে সম্পূর্ণ বাংলায় দেখতে পাবেন প্রতি শনিবার রাত 10:30 শুধুমাত্র ইসলামিক টিভিতে। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। এখন দেখবেন ইসলামিক টেলিভিশন সংবাদ। প্রতিদিনের শুদ্ধতাতে তোমায় খুঁজে পাই, বন্ধনে আর বিশ্বাসেতে তোমায় আজও চাই। এটা আমার বিশ্বাস, আর এই বিশ্বাসের শুদ্ধতায় মিশে আছে তিব্বত 570 সাবান, সব যুগের সেরা সাবান। চকবাজারের আড়তদার হোসেন আলী জানতে চান ব্যবসায়িক সর্বশেষ খবর। পুরনো ঢাকার বাসিন্দা হাজি রজ্জ রাজনীতির খবরাখবর জানতে চান। চাকরি প্রার্থী ইমতিয়াজ গনি, একটা চাকরি দ্রুত দরকার, বেলা বসের বিয়ে হয়ে যাচ্ছে। তরুণ ব্যবসায়ী শামীমুল ইসলাম
বাংলাদেশি ব্র্যান্ডের গাড়ি তৈরির স্বপ্ন দেখেন, রসনা বিলাসী রাশিকা রিমি রান্না শিখতে চান, স্বাস্থ্য সচেতন সায়ন চৌধুরী রাসায়নিক মুক্ত খাবার চান, কেয়ামতি মাহমুদ বিশ্বাস করেন সচিন টেন্ডুলকারের চেয়েও ক্রিকেট উনি বেশি বোঝেন, বিনোদন পাতার পোকা বিনোদিনী রায় প্রিয় তারকার হাঁড়ির খবর জানতে চান। আমরা জানি কে কি জানতে চান, কার কি জানা দরকার। আপনার জানার তৃষ্ণা মেটাবে কালের কণ্ঠ। আপনার কপির জন্য হকারকে বলুন। কোহিনূর কেমিক্যাল থেকে আমার কাছে অফার এলো ক্লিন মাস্টার লিকুইড টয়লেট ক্লিনারের মডেল হতে। বললাম আগে একটা ক্লিন মাস্টার পাঠান, ব্যবহার করে দেখি। ক্লিন মাস্টার এত এফেক্টিভ, কমোডের ময়লা দাগও নেই, দুর্গন্ধও নেই। আমি তো অবাক। ক্লিন মাস্টার যে রোগ জীবাণু ধ্বংসে কার্যকর হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। হ্যালো, হ্যাঁ শারমিল্লাকে বলছি। ক্লিন মাস্টার ব্যবহার করে দেখলাম, এর এত গুণ যে আমি এখন নিশ্চিন্তে এর মডেল হতে পারি। ক্লিন মাস্টার লিকুইড টয়লেট ক্লিনার জীবাণু ধ্বংসে 100% কার্যকর। এই ধবধবে সাদা শুধু চোখ ঝলসায়, রং চঙে রং দেখে সাজা গায়, তুষার শুভ্রতা কোন জাদুর গুণে, জানি শুধু আমি জানি। আমাকে একটু জাদু দিবে? তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু, যা কিনা কাপড় করে ভিতর থেকে উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী। এখন জাদু তোমার হাতে। জাদুর মোড়ক খুলে গেছে, সবাই সবকিছু জেনে গেছে। তিব্বত ডিটারজেন্ট পাউডার। Dandy, the right choice. কে সতর্ক থাকো। আল কুরআন। না বাইরে এক্সপোর্ট হইতেছে, মানে 2-3 জায়গায় যাওয়া যাইতেছে। আমাদের মালয়েশিয়া, তারপরে থাইল্যান্ড, তারপরে ইউরোপ কান্ট্রিতে অনেক জায়গায় যাওয়া হইতেছে। আমাদের কাপড় সব জায়গায়, আমাদের কাপড়ের একটা সারা ভালো পাইতেছি আমরা। একদম মধ্যবিত্ত শুরু করে আমরা সবাই আমাদের কাপড় ব্যবহার করতে পারে, সব ভ্যারাইটিস পদে আমাদের কাপড় আছে। দর্শক আমাদের দোকানে আসবো, আমরা ভালো জিনিস দিব, এটাই আমাদের আশা। সবারই আসছে, আসার জন্য আবেদন জানাইতেছি। সবাই আমাদের হোম টেক্সটাইলের চাদর কিনুক, আমরা সবার জন্য ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি। এখন দেখবেন নরসিংদীর মেসার্স মদিনা অয়েল মিলস। দেশের সরিষার তেলের চাহিদার কথা ভেবে মদিনা অয়েল মিলের তেল আজ জনপ্রিয়। তারা দেশের বাজারে সরিষা সংগ্রহ করে নিজ কারখানায় এই তেল উৎপাদন করেন, মান বজায় রেখে বাজারজাত করেন প্যাকেট ও বোতলে। কৃষকদের আরও উৎসাহ দিয়ে সরিষার চাষ বাড়ালে দেশের মানুষ বিশুদ্ধ সরিষার তেল ব্যবহার করতে পারবে। এজন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন মদিনা অয়েল মিলের তরুণ ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আসাদ মিয়া। এক যুগেরও কম সময়ের ব্যবধানে মদিনা অয়েলের খাঁটি সরিষার তেল আজ জনপ্রিয় বলে দেশের মানুষ এই তেল ব্যবহার করছে। মদিনা আমরা মুসলমান হিসাবে বাচ্চা নিছি, সরষার তেল মনে করেন আমরা এই আগ থাকতে এগুলি করি, ব্যবসা সরষার সাথে জড়িত আছে আর কি। এই হিসাবে সরষার তেলের ব্যবসাটা করতেছে আমরা এই 10 বছর ধরে এটা চালু করছি। আমরা লোকাল সরষাতে এই সরষাতে করি, গুণে খুব মান। আমরা মেশিন দিয়ে ফিল্টার করি, ফিল্টার করে পরে এটা সরষা বাছাই করে মেশিন ফিল্টার করে পরে মাল সাপ্লাই করি আমরা। বিএসটিআই কি আপনাদের? বিএসটিআই আছে, বিএসটিআই আপনাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে? আছে, সব দেখছে। বোতল নিয়ে আর বছর বছর লাইসেন্স দিতেছে না। সরষা ধরেন মানিকগঞ্জতে আসে, আপনার জামালপুরতে আসে, আবার লোকালে আসে না, সারা বছর চলে না। আমার লোকাল যে সরষাটা সীমিত হয়, এগুলি দিয়ে আমরা কিছু চলে, আবার বাইরে শস্যাই ইনপুটের শস্যাই। আপনারা কি এখানে ইম্পোর্টের শস্য ব্যবহার করেন? আমরা শস্য ব্যবহার করি না, আমরা তো ছোট ইয়া, তো বড় ইয়া নয়, হাজার হাজার ইনপুট করে একটা বড় বড় কোম্পানি আর ইনপুট করে এগুলি ভাঙি। আমরা লোকাল শস্য ভাঙি সারা বছর। কৃষকের রেন টেন দিতে হইব, আপনার কৃষকের বীজ ভালো হইতে হইব, বুঝাইতে হইব। এবার তো শস্য খুব ভালো ফলন হয়েছে সারা বাংলাদেশ।